পড়ছিলাম অন্তদহন, কলমে DRM সোহাগ। পর্ব সংখ্যা 14। সৌম্য নিজেকে সামলে নেয়, দু হাতের মাঝে তার মুখ রেখে কয়েকবার দীর্ঘশ্বাস ফেলে, ঝাপসা চোখ জোড়া কয়েকবার ডোলে স্বাভাবিক করে নেয়। এরপর ইরার সামনে হাঁটু মুড়ে বসে পড়ে। ইরা মাথা নিচু করে ফোপাচ্ছে। সৌম্য মৃদু স্বরে ডাকে, ইরাবতী। ইরার দম বন্ধ লাগলো। এই ডাক ডেকে সৌম্য তাকে ভুলে যেতে বলে। সে কি করে পারবে? সৌম্যর ইচ্ছে করলো তার ইরাবতীকে জড়িয়ে নিয়ে মাথায় হাত রাখতে, কিন্তু সেই ইচ্ছে যে বামন হয়ে চাঁদ ধরার মতো। জড়িয়ে ধরতে না পারলেও দু হাতে ইরার মুখ আগলে নেয় সৌম্য। ইরার মুখ উঁচু করে ইরার কান্নারত মুখ পানে অসহায় চোখে তাকালো। ইরার বন্ধ চোখের পাতা বেয়ে অনবরত নোনা জল গড়িয়ে পড়ছে। সৌম্য দু হাতে ইরার দুগাল মুছে দিয়ে ঢোক গিলে বলে, ইরাবতী, কান্না থামা। ইরা শুনল না সৌম্যর কথা। সৌম্য মলিন গলায় বলে, ইরাবতী, কাঁদলে আমার ভীষণ বুক ব্যথা করে। ইরা আরও ফুপিয়ে ওঠে। সৌম্য আবারও অসহায় কণ্ঠ বলে, কান্না থামাবি না ইরাবতী? ইরা চোখ মেলে তাকায় সৌম্যর দিকে, দুগাল নোনতা জলে ভিজা। সৌম্য মৃদু স্বরে বলে, অনেক ভালোবাসিস আমাকে? ইরা ভাঙা গলায় বলে, অনেক ভালোবাসি। আমার একটা কথা রাখবি? ইরা চুপ থাকলো। সৌম্য আবারও বলে, রাখবি? ইরা সৌম্যর কথার পিঠে বলে, তবে তুই আমাকে ভালোবাসবি সৌম্য? সৌম্য মলিন হেসে বলে, বাসবো। ইরা অবাক হয়ে বলে, কি কথা রাখতে হবে? আগে বল, রাখবি? সৌম্য চোখ বুঝলো। গলায় কিছু বিঁধলে যেমন কথা বের হয় না, সৌম্যর তেমন কথা বের হতে চায় না। দুবার ঢোক গিলল ছেলেটা। ইরার গাল থেকে হাত সরায়নি এখনো। ইরা অবাক হয়ে চেয়ে আছে। সৌম্য দুবার দীর্ঘশ্বাস ফেলে চোখ মেলে। ইরার দিকে তাকিয়ে ভারী গলায় বলে, এবার তুই বিয়ে করে নি ইরাবতী। তোর বিয়ের বয়স অনেক আগেই পেরিয়েছে, আর দেরি করা ঠিক হবে না। আমি তো তোকে গ্রহণ করতে পারবো না ইরাবতী। তবে কেন তোর এই অপেক্ষা? একটু বলে থামলো সৌম্য, আটকে রাখা শ্বাস ফেলে। এরপর বলে, আমি চাই তোর খুব সুন্দর একটা সংসার হোক। সেই ঘরে একটি ছোট্ট ইরাবতী আসুক। সেই ছোট্ট ইরাবতী যেন রাজকন্যার মতো বড় হয়। আমার সাথে তোকে জড়িয়ে নিলে ছোট্ট ইরাবতী রাজকন্যা তো দূর, রাজ্যের দাসীও হতে পারবে না। ইরা স্তব্ধ চোখে সৌম্যর দিকে তাকিয়ে রইল। চোখ ফেটে দু ফোঁটা পানি টুপ করে গড়িয়ে পড়ল। সৌম্য ইরার গাল ছেড়ে মাথা নিচু করে নিল। ইরা থেমে থেমে বলে, তুই যে বললি আমাকে ভালোবাসবি? সৌম্য কিছু বলল না। ইরা আবারও বলে, আমি অন্য কাউকে বিয়ে করে নেব। আর তুই? সৌম্য ভারী গলায় বলে, আমিও বিয়ে করে নেব। ইরা সৌম্যর দিকে চেয়ে রইল। মেয়েটির চোখ জোড়া আবারও ভিজল, কিন্তু তার গড়িয়ে পড়ল না। ইরা বোধ হয় দিল না। নির্জীব চোখে চেয়ে রইল সৌম্যর পানে। প্রায় 10 মিনিটের মতো সৌম্য মাথা নিচু করে থাকলো, আর ইরা স্তব্ধ চোখে সৌম্যর পানে চেয়ে রইল। এরপর সৌম্য মাথা উঁচু করে তাকায়। ইরার পোশাকের দিকে নজর করলো। পরনে একটি 3 পিস, গলায় ওড়না ঝোলানো। সৌম্য অবাক হলো। ইরা 3 পিস আছে কিনা সৌম্যর সন্দেহ। অনেক আগে ইরাকে জিজ্ঞেস করেছিল, ইরা, তুই মেয়েদের পোশাক পরিস না কেন? উত্তর ইরা বলেছিল, ওর শাড়ি 3 পিস এসব পরলে দম বন্ধ লাগে। সৌম্য ইরাকে কিছু বলতে গিয়েও আর বলেনি, নিজেকে গুটিয়ে নিত। ইরা তো তার নয়। হয়তো ইরার এমন কারোর সাথে বিয়ে হবে যে ইরাকে এসব পোশাকই পরতে বলবে। আজ হঠাৎ ইরার গায়ে 3 পিস দেখে সৌম্য অবাক হয়। দীর্ঘশ্বাস ফেলে ইরার গলায় ঝুলানো ওড়নাটার পেছন থেকে নিয়ে মাথায় টেনে দেয়। ইরা মলিন মুখে সৌম্যর দিকে চেয়ে আছে। সৌম্য ইরার মাথায় ওড়না টেনে হাত সরিয়ে নেয়। এরপর মৃদু স্বরে বলে, লাস্ট একটা চাওয়া, এইভাবে চলাফেরা করার চেষ্টা করিস যদি পারিস। ভালো লাগে দেখতে। কথাটা বলে সৌম্য উঠে দাঁড়ালো। ঝাপসা চোখ জোড়া নিয়ে বারবার এদিক ওদিক করে আর পলক ঝাপটায়। এরপর পকেট থেকে ফোন বের করে ইরার বাবাকে কল করে এই জায়গাটিতেই আসতে বলে। এরপর ইরাকে ধরে দাঁড় করায়, কিন্তু সৌম্য ইরার দিকে আর তাকালো না, আর ইরা সৌম্যর দিক থেকে দৃষ্টি সরালো না। প্রায় 20 মিনিট পর ইশতিয়াক আহমেদ সৌম্যর বলা জায়গাটিতে আসে। সৌম্য ইরার বাবাকে দেখে বলে, আপনার মেয়েকে নিয়ে যান। ইশতিয়াক আহমেদ ইরাকে এখানে দেখে অবাক হয়, সাথে রেগেও যায়। ইরার উদ্দেশ্যে শক্ত বাণী ছুড়ে দেয়, এসো, তোমার পা কাটবো আজ। ইরা তার বাবার কথা শুনল, কোনো প্রতিক্রিয়া দেখালো না। সৌম্য মৃদু স্বরে বলে, আমার ঘরের চাবিটা? ইরা মাথা নিচু করে রাস্তা থেকে তার ছোট্ট ব্যাগ কুড়িয়ে নেয়। ব্যাগের ভেতর থেকে চাবি বের করে সৌম্যর দিকে বাড়িয়ে দিলে সৌম্য মাথা নিচু করে চাবিটা নিল ইরার হাত থেকে। ইশতিয়াক আহমেদ ইরার হাত শক্ত করে ধরে উল্টো দিকে এগিয়ে নিয়ে যায়। ইরা তার বাবার সাথে পা মেলায়, তবে মাথা পিছন দিকে ঘুরিয়ে রেখেছে, দৃষ্টি সৌম্যর পানে। ইশতিয়াক আহমেদ দাঁড় করিয়ে রাখা গাড়ির পাশে গিয়ে গাড়ির দরজা খুলে দেয়।
ইরা ডান দিকে ঘাড় বাঁকিয়ে সৌম্যর দিকেই তাকিয়ে। ইশতিয়াক আহমেদ মেয়ের কাণ্ডে প্রচণ্ড রাগান্বিত। ধমকে বলে গাড়িতে উঠো। ইরা এবারও তার বাবাকে কিছু বলল না। সৌম্যর দিকে দৃষ্টি রেখে আওয়াজ করে বলে, 25 বছরের মেয়ে হয়ে 15 বছরের মেয়ের মতো পাগলামি করে তোকে অনেক বিরক্ত করেছি। পারলে ক্ষমা করিস সৌম্য, ভালো থাকিস। কথাটা বলে সৌম্যর চোখের দৃষ্টি রেখেই মলিন হাসল ইরা। এতক্ষণে বহু কষ্টে জমানো অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল। ইরা আর সময় নষ্ট না করে গাড়িতে উঠে বসে। ইশতিয়াক আহমেদ গাড়ির দরজা লাগিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসে গাড়ি স্টার্ট দেয়। সৌম্য ঝাপসা চোখে চেয়ে রইল ইরাদের গাড়ির দিকে। গাড়িটি ধীরে ধীরে মেলিয়ে যায়। এতক্ষণ তার ইরাবতীর কান্না যতটা না তাকে পোড়াচ্ছিল, ইরার শেষ কথাটার সাথে ওই হাসিটুকু যেন সৌম্যর হৃদয় পুড়িয়ে ছাই করে দিতে উদ্যত হলো। সৌম্য প্রায় 40 মিনিটের মতো স্ট্যাচু হয়েই দাঁড়িয়ে রইল। শরীরে যেন কোনো শক্তি পাচ্ছে না। কয়েক পা পিছিয়ে আসলে একটি গাছে হাতের কাছে পেয়ে বা হাতে গাছটি আঁকড়ে ধরে মাথা নিচু করে কয়েকবার ঢোক গিলল। চোখ বুজে কম্পিত কণ্ঠে বিড়বিড় করে, ইরাবতী, এবার তবে সত্যি ভুলে যাবে আমায়। একটু পর আবারও একই স্বরে বিড়বিড় করে। সৌম্য কখনো তার ইরাবতীকে ছাড়া অন্য কোনো নারীর কথা কল্পনাও করে না, ভবিষ্যতেও করবে না। কিন্তু তুই আজ আমার মন কেন পড়লি না ইরাবতী? সৌম্য আরও 10 মিনিটের মতো গাছে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। এরপর উল্টো ঘুরে এলোমেলো পায়ে হাঁটতে থাকে। প্রায় 20 মিনিট হাঁটলে মেইন রোডে গিয়ে ওঠে। রোডের ধার দিয়ে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর সৌম্য রাস্তার ধারে বসলো। 2 হাতে মাথার চুল টেনে ধরলো। বাচ্চাদের মতো কাঁদতে পারলে হয়তো বুকের জ্বলনিটা একটু হলেও কমতো, কিন্তু কাঁদতে পারে না তো। রিহান এই দিক দিয়ে হেঁটে যাচ্ছিল, টিউশনে গিয়েছিল হয়তো। রাস্তার পাশে সৌম্যকে বসে থাকতে গিয়ে এগিয়ে গিয়ে চিন্তিত কণ্ঠে বলে, সৌম্য, কি হয়েছে তোর? এখানে এভাবে বসে আছিস যে? রিহানের কণ্ঠে সৌম্যর মাথা তুলে তাকায়। সৌম্যর চোখ জোড়া অসম্ভব লাল। রিহান অবাক হয়, নিচু হয়ে বলে, এই, কি হয়েছে তোর? সৌম্য বোবা চোখে চেয়ে রইল রিহানের দিকে। রিহান বোধহয় বুঝলো। মনে পড়ল সৌম্য ইরার থেকে চাবি নিতে বেরিয়েছিল। দীর্ঘশ্বাস ফেলে উল্টো ঘরে একটি রিকশা দাঁড় করায়। এরপর সৌম্যকে টেনে রিকশায় উঠিয়ে সেও সৌম্যর পাশে উঠে বসে। রিকশা চলতে শুরু করে। সৌম্য নির্জীব চোখ জোড়া আকাশপানে নিবদ্ধ করে রেখেছে। রিহান বলে, এতবার ফিরিয়ে না দিয়ে মেনে নিতে না হয়? আর কত কষ্ট দিবি নিজেকে? সৌম্য একটু হেসে প্রাণহীন স্বরে বলে, আল্লাহ আমাকে না পাওয়ার স্বাদ গ্রহণ করার ভাগ্য নিয়েই দুনিয়ায় পাঠিয়েছে। পেয়ে গেলে তো আর ভাগ্যের সাথে মিলবে না। রিহান কিছু বলল না। সৌম্যর মায়ের কথা ভীষণ মনে পড়ল। মায়ের কোণে মাথা রাখা তার খুব বদ অভ্যেস ছিল। মা তাকে এই বদ অভ্যাস করে দিয়ে এক রাতের আধারে চিরদিনের জন্য হারিয়ে গেল। আজও তার মাথা ব্যথা করছে। তার জন্য কোথাও সুখ লেখা নেই। মা থাকলে মাথায় একবার হাত বোলালে একটুখানি আরাম পেত বোধ হয়। বন্য থাকলেও চুল টেনে দিত, কিন্তু তার তো কেউ নেই। সৌম্য আকাশ পানে চেয়ে ঝাপসা চোখে বিড়বিড় করলো, মা, একবার আসবে? ইরা সিটে হেলান দিয়ে চোখ বুজে আছে। গাড়ির জানালা খোলা। মৃদু হাওয়ায় ওড়নার ফাঁকে চুলগুলো উঠছে। ইরার কানে দুটো বাক্য বারবার প্রতিধ্বনিত হচ্ছে, এবার তুই বিয়ে করে নে ইরাবতী, আমিও বিয়ে করে নেব। সৌম্য এতদিন শুধু তাকে বিয়ে করে নিতে বলতো, আর আজ সে নিজেও অন্য মেয়েকে বিয়ে করে নিতে চাইলো। তার সৌম্য অন্য মেয়ে বিয়ে করতে চায়। এটা ভাবতেই ইরার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ভালোবাসা বুঝি এমনই হয়? বাবার ডাকে ইরা চোখ মেলে তাকায়। গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছে ইশতিয়াক আহমেদ। ইরা ডান হাতে চোখের কোণে লেগে থাকা পানিটুকু মুছে নিল। তারপর গাড়ি থেকে বেরিয়ে বাড়ির ভেতর যায়। দরজা খোলা ছিল। ইরার মা ইরাকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে এগিয়ে এসে বলে, কোথায় গিয়েছিলে মা? ইরা মায়ের দিকে একবার তাকায়। এরপর উল্টা ঘুরে তার বাবার দিকে চেয়ে মৃদু স্বরে বলে, মারতে চাইলে মেরে নাও বাবা, পরে যদি সুযোগ না পাও। ইশতিয়াক আহমেদ ইরাকে ধমকানোর জন্য মুখ খোলার আগেই মেয়ের এমন বাক্য তাকে স্তম্ভিত করে দেয়। ইরা তার বাবাকে চুপ দেখে মৃদু হেসে বলে, মুড আসছে না? প্রবলেম নেই, মুড আসলে ডাক দিও, চলে আসবো। কথাটা বলে ইরা তার ঘরে গিয়ে দরজা আটকে দেয়। কোনো দিকে তাকালো না সে। সোজা ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দেয়। হাতের ছোট্ট ব্যাগ, ফোন সব ছুঁড়ে ফেলে শাওয়ার ছেড়ে দেয়। ঝপঝপ করে অতি বৃষ্টির ন্যায় পানি ইরাকে ভিজিয়ে দিতে থাকে। ইরা বোধহয় বহু কষ্টে এতক্ষণ কান্না আটকে রেখেছিল। হঠাৎই 2 হাতে মাথার চুলগুলো সর্বশক্তি দিয়ে টেনে হাউমাউ করে কেঁদে ওঠে। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে বসে পড়ে। হাঁটুতে কপাল ঠেকিয়ে কাঁদতে কাঁদতে জড়ানো কণ্ঠে বলে, আমি মরে যেতে চাই, প্লিজ। আমি আমার সৌম্যর পাশে অন্য কাউকে কি করে দেখব? আমি পারবো না। আরও কত কিছু যে বিড়বিড় করে বলে আর কাঁদে, তার ইয়াত্তা নেই।
পরদিন ঘড়ির কাঁটায় তখন বিকাল 5টা। সকাল এসে দাঁড়িয়েছে আকাশদের বাড়ির সামনে। সেই গ্রাম থেকে শহরে এসেছে গত পরশুদিন। আকাশের অফিসে জয়েন করেছে গতকাল। আজ রায়ানের থেকে আকাশের বাড়ির ঠিকানা নিয়ে এখানে এসে পড়েছে। রায়ান তার বয়ফ্রেন্ড। ছেলেটা খুব সাদাসিধে, যা বোঝার সেটাই বোঝে। সকাল মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছে। দারোয়ান তাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। সকাল অনেক অনুরোধ করে, অনেক বলে কয়ে ভেতরে ঢুকতে পেরেছে। একেবারে মিথ্যাও তো বলেনি। সন্ধ্যা তার বোন, সে হিসেবে এই বাড়ির আত্মীয় অবশ্যই। কলিং বেলের আওয়াজ পেয়ে আসমানি নাওয়ান এসে দরজা খুলে দেয়। সামনে এক অপরিচিত মেয়েকে দেখে তিনি দ্রুত ভুরু কুঁচকে তাকায়। সকাল সালাম দেয় আসমানি নাওয়ানকে। ভদ্রমহিলা সালামের উত্তর দেন। সকালের মুখে মাস্ক পরা। সে মৃদু স্বরে বলে, আন্টি, আমার ওয়াশরুমে যেতে হবে, একটু হেল্প করবেন প্লিজ। আসমানি নাওয়ান ভুরু কুঁচকে বলে, তোমার নাম কি? সকাল বলে, হাসিনা। প্লিজ আন্টি, আমার খুব আর্জেন্ট। আসমানি নাওয়ান আর কিছু বললেন না। মেয়েটি হয়তো বিপদে পড়ে এসেছে, তাই তিনি সকালকে ভেতরে আসতে দিলেন। সকাল ভেতরে গিয়ে মনে মনে বিশ্বজয় করে হাসি হাসি। তখনই সন্ধ্যা তার ঘর থেকে বেরিয়ে আসে। সকাল সন্ধ্যাকে দেখেই দাঁড়িয়ে যায়। সন্ধ্যা নিজেও সকালের দিকে ভ্রু কুঁচকে তাকালে, যদিও মুখে মাস্ক পরা, কিন্তু তার কাছে চেনা চেনা লাগলো। আসমানি নাওয়ান সন্ধ্যাকে দেখে এগিয়ে গিয়ে বলে, সন্ধ্যা, ওই মেয়েটারে বাথরুম দেখাইয়া দে তো মা। সন্ধ্যা মাথা নেড়ে সম্মতি দেয়। আসমানি নাওয়ান সকালের উদ্দেশ্যে বলে, ওর সাথে যাও। তিনি মূলত হালকা খাবার যেমন চা বিস্কুট খেতে দিবেন সকালকে। একজন এসেছে, যতই না চিনুক, খালি মুখে গেলে তার খারাপ লাগবে। সকাল সন্ধ্যার পাশে হেঁটে সন্ধ্যার ঘরের দিকে এগিয়ে যায়। সন্ধ্যা বারবার ঘাড় বাঁকিয়ে সকালের দিকে তাকাচ্ছে। সকাল মনে মনে হাসছে। ঘরে গিয়ে সন্ধ্যা ওয়াশরুমের দিকে এগিয়ে গিয়ে সকালকে দেখিয়ে দিতে চায়। তার আগেই সকাল শক্ত করে হাতে সন্ধ্যার হাত টেনে ধরে। সন্ধ্যা ভ্রু কুঁচকে পিছু ফিরে তাকায়। সকাল তার মুখ থেকে মাস্ক নামিয়ে নিয়েছে। সকালকে দেখে সন্ধ্যার মুখে বিস্ময় হাঁ হয়ে যায়। সকাল হেসে বলে, কিরে, কেমন আছিস? সন্ধ্যার চোখ জোড়া ছলছল করে ওঠে। নিজের বলতে কাউকেই তো পাশে পায়নি। সেই যে বিয়ের পর এখানে চলে আসলো, তার ভাইটাও আর আসে না, বাবাকেও দেখে না। সৎ মা, তার দুটো সৎ ভাই বোন, কাউকেই দেখে না। যতই এরা তার সাথে খারাপ করুক, সে তো ছোট থেকে এদের সাথেই বড় হয়েছে। মায়া কাজ করে। সন্ধ্যা সকালকে জড়িয়ে ধরে। সাথে সাথেই সকাল সন্ধ্যাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। সন্ধ্যা 2 পা পিছিয়ে যায়। সকাল রেগে বলে, তোর এসব চিপকা চিপকি যায় না কেন? অসহ্যকর একটা। সকালের ব্যবহারে সন্ধ্যা অবাক হয় না। সকাল এরকমই করে তার সাথে। এতদিন পর নিজের একটা মানুষকে দেখে সন্ধ্যা খুব আবেগী হয়ে পড়েছে। না চাইতেও চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সন্ধ্যা আবারও সকালের দিকে একটু এগিয়ে গিয়ে ইশারায় বোঝায় তার সৌম্য ভাইয়া কোথায়। সকাল বিরক্তি কণ্ঠে বলে, তোর এসব হাত পা নাচানি করে আমার সাথে কথা বলবি না, বিরক্তিকর। মুখ দিয়ে কথা বলতে পারলে বলবি, নয়তো জোকারের মতো হাত পা নাচাবি না। সন্ধ্যা অসহায় চোখে তাকালো। আবারও চোখ জোড়া ভরে উঠল। সে তো কথা বলতে পারে না, কি করবে? সময় নষ্ট করলো না সন্ধ্যা। দ্রুত টেবিলের উপরে গিয়ে একটি কাগজে কিছু লিখে সকালের সামনে নিয়ে এসে মেলে ধরে। সকাল চোখ বোলায় যেখানে লেখা, সকাল আপু, আমার সৌম্য ভাইয়া কোথায় একটু বলবে? সৌম্য ভাইয়াকে আমার এখানে একবার আসতে বলবে প্লিজ। সকাল এবারে বিরক্তি কণ্ঠে উত্তর দেয়, তোর ভাই আমাদের বাড়িতে আর যায় না, মরছেই নাকি আল্লাহ জানে। সকালের কথায় সন্ধ্যা বিস্ময় চোখে তাকায়। হাতে থেকে কাগজটি পড়ে যায়। বুকটা কেঁপে উঠল। চোখ থেকে টুপ টুপ করে নোনা পানি গড়িয়ে পড়তে লাগলো। তার ভাইয়ের কিছু হলে সে কি করে বাঁচবে? সকাল আপু তাকে নিয়ে না হয় বলুক, তার ভাইকে নিয়ে এভাবে না বললে কি খুব ক্ষতি হয়? কথাগুলো ভেবে ডান হাতে চোখ মুছল। এরপর 2 হাত জমা করে সকালের সামনে অনুরোধ করে বোঝায়, প্লিজ বলো, আমার সৌম্য ভাইয়া কোথায়? এটুকু বোঝাতে গিয়ে আবারও চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। হঠাৎ আসমানি নাওয়ান সন্ধ্যাকে ডাকতে ডাকতে এদিকে আসছে দেখে সন্ধ্যা দ্রুত 2 হাতে নামিয়ে নেয়। 2 হাতে মুখ মুছে মাথা নিচু করে নেয়। আসমানি দাওয়ান দরজায় দাঁড়িয়ে সকালের উদ্দেশ্যে বলে, হইছে তোমার? সকাল সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, জি আন্টি, এই মেয়েটির সাথে কথা বলছিলাম, ভীষণ মিষ্টি মেয়ে। আসমানি নাওয়ান মৃদু হাসলো। তার জান্নাত মিষ্টি হবে না তো কি হবে? সকাল মেয়েটিকে তার ভালোই লাগলো, মিশুক মনে হলো। একটুকু সময়ে কি সুন্দর করে কথা বলছি। তিনি উল্টো ঘুরে যেতে যেতে বলে, আইসা, কথা কইয়া আইসো তাইলে। সন্ধ্যা মেয়েটার সাথে নিয়ে আয় মা। আসমানি নাওয়ান যেতে যেতেই সকালের চোখে মুখে বিরক্তি ভর করে। সন্ধ্যা কিছু বোঝার আগেই সকাল সন্ধ্যার হাত টেনে একটি আয়নার সামনে নিয়ে গিয়ে দাঁড় করায় সন্ধ্যাকে। সন্ধ্যার পাশে সে দাঁড়ায়। এরপর আয়নায় তাকিয়ে বলে, শুনলাম তোর সাথে নাকি ওই আকাশ নাওয়ানকে জোর করে বিয়ে দিয়েছে তোর শাশুড়ি মা।
আকাশ রাওয়ান রাজি তো হয়নি, উল্টো তোর জন্য ডিভোর্স পেপার বানাতে দিয়েছে। অবশ্য দিবে না কেন? আয়নায় নিজেকে দেখ, গায়ের রংটা কেমন চাপা দেখছিস? তোর চেয়ে আকাশ নেওয়ান কত সেট ফর্সা কল্পনা করতে পারবি? আবার কথাও বলতে পারিস না, বোবা একটা। তো আকাশ তোকে ডিভোর্স দিবে না তো কাকে দিবে? আকাশ ডিভোর্স পেপারে সাইন করেছিল, তোকে পেপারটা এনে দিয়ে সাইন করাতো, কিন্তু তার এক বান্ধবী সেটা ছিঁড়ে ফেলেছে, বুঝলি তো? আবারও ডিভোর্স পেপার রেডি করতে দিয়েছে। তার ডিভোর্স হয়ে গেলে কোথায় যাবি ভেবেছিস কিছু? তোর ভাই তো লাপাত্তা। কথাগুলো টানা বলে সকাল থামলো। সন্ধ্যা আয়নায় সৃষ্ট সকালের প্রতিবিম্বর দিকে বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। চোখ দুটো ভরে উঠেছে, যেন টোকা দিলেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। সকাল কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে বলে, তোকে একটা খবর দিই, আমি আকাশ নাওয়ানের পিএ। এটার মানে কি জানিস? আকাশ নাওয়ানের সাথে 24 ঘন্টা থাকবো। এরপর কি হবে বুঝতে পারলি তো? আমি কিন্তু আকাশের চেয়ে আরো ফর্সা, আবার কথাও বলতে পারি, বোবা নই তোর মতো। তোর ডিভোর্সটা হলেই চুটকি মেরে আকাশ নাওয়ানের বউ হয়ে যাব আমি। তুই কই যাবি সেটা চিন্তা কর তাহলে, কেমন? কথাগুলো বলে সকাল ঘর থেকে বেরিয়ে যায়। আসমানি নাওয়ান সকালকে বেরিয়ে যেতে বলে দেখে বলে, কই যাইতাছো? নাস্তা কইরা যাও। সকাল যেতে যেতে বলে, আন্টি গুরুত্বপূর্ণ একটা কাজ পড়ে গিয়েছে, আজ আসছি। কথাটা বলে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, পা তোলার শক্তি পাচ্ছে না মনে হলো। দু চোখ বেয়ে ঝরঝর করে নোনা পানি গড়িয়ে পড়ে। সকালের বলা প্রতিটি কথা কানে বাজছে এখনো। সন্ধ্যা ঢোক গিলল, ধীর পায়ে বেলকনির দিকে এগিয়ে যায়। শরীরটা কেমন কাঁপছে মনে হলো। একটু একটু করে পা ফেলে বেলকনির গ্রিল ঘেঁষে দাঁড়ায়। তার ঘরের বেলকনি থেকে একদম সামনে থেকে সামান্য ডান দিকে মেইন গেট। গেটের ওপারে স্পষ্ট দেখলো আকাশ গাড়ি দাঁড়িয়ে আছে। আকাশের পরনে সাদা পাঞ্জাবি, সাদা গ্যাবার্ডিন প্যান্ট। গত বেশ কয়েকদিন যাবৎ আকাশকে এই পোশাক পরতে দেখছে সন্ধ্যা। হঠাৎই আকাশের সামনে সকাল দাঁড়ায়। সন্ধ্যা মলিন মুখে চেয়ে রইল, মাথাটা গ্রিলের সাথে থেকে গিয়ে আকাশ আর সকালের দিকে তাকিয়ে রইল। আকাশ আর সকালকে পাশাপাশি খুব সুন্দর মানিয়েছে, কথাটা মিথ্যে নয়, সত্যিই তাদের মানিয়েছে। দুজনের গায়ের রংটা কত উজ্জ্বল। সন্ধ্যা একবার তার হাতের দিকে তাকালো। সে শ্যামা মেয়ে, আকাশ কেন তাকে পছন্দ করবে? ছেলেরা সবসময় তাদের চেয়ে সুন্দর আর ফর্সা মেয়ে চায়, কিন্তু সন্ধ্যা তার উল্টো। কথাটা বলতে পারে না সে, সে তো বোবা। কোনো সুস্থ মানুষ তাকে জীবনে ঠাঁই দিবে না, এটা সন্ধ্যা জানে। আসমানি নাওয়ান কত নিষেধ করতো প্রথম প্রথম, কিন্তু সে বলতো তার ছেলে মানবে। সন্ধ্যা নিজেকে এই পৃথিবীর সবচেয়ে বোকা উপাধি দিল। তার মতো বোকা অসুন্দর মেয়ে কেউ মেনে নিবে, এই কথাটা সন্ধ্যা কিভাবে ভাবলো? এটা ভেবে সন্ধ্যা নিজের উপর বিদ্রূপ হাসলো। আকাশ তাকে ডিভোর্স দিতে চায়, এটা শুধু কানে শুনতো। এখানে থাকতে থাকতে কখনো কখনো ভুল করে সে ভেবে ফেলেছে আকাশই তার ভবিতব্য। কত বোকা সে! আকাশ তার মতো মেয়েকে চায় না বলে ডিভোর্স পেপারে সাইন পর্যন্ত করেছে। আরেকজন ছিঁড়ে ফেলেছে বলে আবারও ডিভোর্স পেপার রেডি করতে দিয়েছে। কত বৃতৃষ্ণা তার প্রতি! সন্ধ্যার চোখের বাদ থামে না। আকাশ তাকে ডিভোর্স দিবে, এ তো নতুন নয়, তবুও কষ্ট কেন হয় এই কথাটা ভাবলে? এটা বোধ হয় কবুল বলে বিয়ের টান। সন্ধ্যা রাস্তায় তাকালে দেখলো আকাশ আর সকাল এখনো দাঁড়িয়ে আছে। সন্ধ্যার চোখ থেকে পানির বন্যা বয়, চোখে মুখে কত মায়া, অসহায়ত্ব, ব্যথা ফুটে উঠেছে, তা কেউ দেখতে পায় না। সন্ধ্যা গ্রিলে মাথা ঠেকিয়ে রেখে ওভাবেই চোখ বুঝলো। বন্ধ চোখের পাথা বেয়ে অনবরত নোনা পানি গড়িয়ে পড়ে। তার ভাই কি আর আসবে না? কোথায় সৌম্য ভাইয়া? সন্ধ্যার খুব মন পড়তো ভাইয়ের জন্য। তার ভাইটা ঠিক আছে তো? কথাটা ভাবতেই সন্ধ্যা ফুপিয়ে উঠল। আকাশ এতক্ষণ কলে কথা বলছিল, ইম্পর্টেন্ট কল ছিল, সকালকে দেখে দাঁড়াতে বলেছিল। এখন কল কেটে সকালের দিকে তাকায়। মেয়েটি তার পিএর আবার পিএ, তার বাড়ির কাছে কি করেছে সেটাই ভাবছে। অতঃপর বলে, তুমি এখানে কি করছো? সকাল মৃদু স্বরে বলে, স্যার আমার এই দিকে কাজ ছিল তাই এসেছিলাম। আকাশের ফোন আবারও বেজে ওঠে। সকালকে হাতের ইশারায় যেতে বলে আবারও ওখানে দাঁড়িয়ে কথা বলায় ব্যস্ত হয়। রাজনীতির ব্যাপার, সারাদিন বাইরে কাটিয়ে এসেও শান্তি নেই। তবে এটাই তার স্বপ্ন, ভীষণ ভালো লাগা কাজ করে এই সাইডটায়। রিহান মেসে থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছে, টিউশনে যাবে বলে। সৌম্যকে দ্রুত পায়ে এগিয়ে আসতে দেখে রিহান ভ্রু কুচকে তাকায়। সৌম্য রিহানের সামনে এসে দাঁড়ায়, কিছু বলতে চায় কিন্তু আওয়াজ বের হচ্ছে না, গলা ধরে আসছে। রিহান সৌম্যর কাঁধে হাত রেখে বলে, ঠিক আছিস? সৌম্যর চোখ ঝোড়া ঝাপসা হয়। হঠাৎই রিহানকে সাপটে ধরে ভাঙা গলায় বলে, বনুর খোঁজ পেয়েছি রিহান। কথাটা শুনে রিহান যেন অবাক হলো।
তেমনি খুশি। সৌম্যর পিঠে দুবার চাপড় মেরে বলে আলহামদুলিল্লাহ। সৌম্য রিহানকে ছেড়ে দু হাতে চোখ ডলে স্বাভাবিক করে নেয়। রিহান বলে আমি যাব তোর সাথে। সৌম্য গলা ছেড়ে বলে প্রয়োজন হলে ফোন করব। আপাতত তুই টিউশনে যা, আমি এদিকেই যাচ্ছি, এখান থেকে বেশি দূরে নয়। কথাটা বলে সৌম্য একটা রিক্সা নেয় তার গন্তব্যে পৌঁছতে। আকাশ কলে কথা বলা শেষ করে গাড়ির গ্যারেজে রেখে বাড়িতে কলিং বেল চাপলে শিমু এসে দরজা খুলে দেয়। আকাশ ভেতরে প্রবেশ করতে করতে বলে ঘরে এক গ্লাস শরবত সহ 1 প্লেট ভাত দিয়ে যায় এক্ষুনি। শিমু দরজা আটকালো। আকাশ সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলে আসমানি নাওয়ান কঠোর কণ্ঠে বলে আকাশ দাঁড়াও। মায়ের কণ্ঠে আকাশের পা থেমে যায়। কণ্ঠস্বরে বুঝতে পারলো তার মা রেগে আছে। আকাশ চিন্তিত হয়, রাগ হওয়ার মতো সে কিছু করেছে কি? সে গতকাল বৃষ্টির মধ্যে বেরিয়ে অফিসে গিয়েছিল, এরপর অফিস থেকে অনিকার বাড়িতে গিয়েছিল, সকালে সেখান থেকে আবার কাজে ছুটেছে, আজ বাড়ি ফিরল, এজন্য রেগে আছে নাকি? ভাবনা রেখে আকাশ তার মায়ের সামনে গিয়ে বলে কি হয়েছে মা? আসমানি নাওয়ান গলা উঁচু করে সন্ধ্যাকে ডাকে। দুবার ডাকতেই সন্ধ্যা তার ঘর থেকে বেরিয়ে আসে। সামনে তাকালে আকাশের সাথে চোখাচোখি হয়। সন্ধ্যার সাথে সাথে মাথা নিচু করে নেয়। আকাশ ভুরু কুঁচকে তাকায়। সন্ধ্যার চোখ দুটো তার কাছে অস্বাভাবিক লাল লাগলো, যদিও তার নিজের চোখ দুটোও লাল। গতকাল সারা রাত ঘুম হয়নি তার। মায়ের কথায় আকাশের ধ্যান ভাঙে। তুমি ডিভোর্স পেপারে সাইন করছিলা? আকাশ ভুরুজোড়া কুঁচকে যায়। আসমানি নওয়ান উত্তরের অপেক্ষায় আকাশের পানে চেয়ে আছে। গতকাল আকাশ বাড়ি না ফেরায় আকাশের বাবা অনিকাকে কল করেছিল। অনিকা বলেছিল আকাশ তার বাড়ি। এরপর আনিকা আসমানি নওয়ানের সাথে কথা বলতে চাইলে তিনি বলেন, আর এখন আনিকা আসমানি নওয়ানকে আকাশের সেই ডিভোর্স ব্যাপারে সব কিছুই বলে। আকাশকে চুপ দেখে আসমানি নওয়ান শক্ত কণ্ঠে বলে কি হইল, কথা কইতাছ না কেন? তুমি সন্ধ্যার জন্য ডিভোর্স পেপার বানায় তাতে সাইন করছিলা? আকাশ বিরক্ত হয়, সাথে মায়ের অহেতুক কেমন ব্যবহার, এসব প্রশ্ন রেগে যায়। গতকাল এই মেয়েটার জন্য সে বাড়িতেই আসলো না। অনিকার বাড়িতে গিয়ে ভাবলো ওখানে শান্তি পাবে, অথচ সে সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। মাথা ব্যথা করছে, চোখের 12টা বেজে আছে। দুদিনের এই মেয়ে তাকে পাগল বানিয়ে দিচ্ছে। সে কোথাও গিয়ে শান্তি পাচ্ছে না। রাগটা সবার আগে সন্ধ্যার উপর হচ্ছে। রাগে জিদে চিৎকার করে বলে হ্যাঁ হ্যাঁ, ডিভোর্স দিতে চাই। এত জোর করছো কেন আমাকে? আমি তো প্রথম দিনই বলে দিয়েছি আমি ওই বেয়াদব মেয়েকে ডিভোর্স দিব। আকাশের চিৎকারে সন্ধ্যা কেঁপে ওঠে। মাথা নিচু তার। লালিত চোখ জোড়া থেকে 2 ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ল। আসমানি নাওয়ান রেগে আকাশের ডান গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। আগুনে ঘি ঢালার মতো কাজ হলো যেন। আকাশ আগের চেয়েও জোরে চিৎকার করে বলে তুমি ওই মেয়েটার জন্য বারবার আমার গায়ে কেন হাত তোলো? হ্যাঁ? কথাটা বলে উল্টো ঘুরে হাতের কাছে একটা ফুলদানি পেয়ে ছুঁড়ে মারে। ফুলদানিটি সন্ধ্যার পাশে ঘেঁষে ভেঙে চুরমার হয়ে যায়। সন্ধ্যা মাথা তুলল না, নড়ল না, মাথা নিচু করে নীরবে অশ্রু বিসর্জন দেয়। আজ কেন যেন তার আর বাঁচতে ইচ্ছে করছে না। সিমি দৌড়ে সন্ধ্যার পাশে এসে দাঁড়ায়। সিমুর মা তার বোনকে আগলে নেয়। আসমানি নাওয়ান ঝাপসা চোখে ছেলের পানে চেয়ে আসে। আকাশ চোখ বুজে রেখে জোরে জোরে শ্বাস ফেলছে। আসমানি নাওয়ান নীরবে তার ঘরে গেল। কয়েক সেকেন্ডের মাঝেই আবার বাইরে বেরিয়ে এলেন তার ফোন হাতে। এরপর কাউকে কল করে ফোন লাউডে দেয়। কয়েক সেকেন্ডেই কল রিসিভ হয়। আসমানি নাওয়ান সালাম দিয়ে বলে ভাইজান, ডিভোর্স পেপার কবে দিতে পারবেন যেন বলছিলেন? ওই পাশ থেকে উত্তর আসে 15 দিন পর। আসমানি নাওয়ান বলে আস্থা ভাইজান, পারলে আর একটু দ্রুত দেওয়ার চেষ্টা করবেন। আসমানি নাওয়ান আর ফোনের ওপাশে ব্যক্তির কথোপকথনে প্রত্যেকে বিস্ময় দৃষ্টিতে তাকায় ভদ্রমহিলার দিকে। সবচেয়ে বেশি অবাক হয় আকাশ। সে বাকহারা হয়ে তার মায়ের দিকে চেয়ে আছে। সন্ধ্যা এবারও মাথা তোলেনি। মেয়েটা আজ যে পরিমাণ কেঁদেছে, এত কান্না যে কবে কেঁদেছে তার মনে পড়ে না। চোখ দুটো ব্যথা করছে, তবুও চোখের বাঁধ থামলো না মেয়েটির। আসমানি নাওয়ান কল কেটে দেয়। গতকাল অনিকার কাছে সব শোনার পর সাথে সাথে তিনি নিজেই আকাশের বাবার পরিচিত লোকের সাথে কথা বলে সব ব্যবস্থা করতে বলেন। ভদ্রমহিলা দীর্ঘশ্বাস ফেলে আকাশের উদ্দেশ্যে বলেন, আমার জান্নাত ফেলনা নয়, তোমার ডিভোর্সের ব্যবস্থা আমি নিজেই কইরা দিলাম। কথাটা বলে আসমানি নাওয়ান তার ঝাপসা চোখ জোড়া ডান হাতে মুছে নেয়। আকাশ ঢোক গিলল। সামনে দাঁড়ানো সন্ধ্যার দিকে একবার তাকালো, যার মাথা নিচু। সন্ধ্যাকে দেখতে পায় না আকাশ। বেশ কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে দৃষ্টি রেখে মৃদু স্বরে বলে, আমাকে বোঝার জন্য থ্যাঙ্কস মা, অনেক বড় উপকার করলে। এবার আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পাব। সন্ধ্যা কান্নার তোড়ে কেঁপে ওঠে। ডান হাতে পরনের শাড়ি খামচে ধরে। হঠাৎই বাড়ির কলিং বেল বেজে উঠলে আসমানি নাওয়ান নিজেকে সামলে এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। সৌম্য আসমানি নাওয়ানকে দেখে মৃদু স্বরে সালাম দেয়।
আসমানি নাওয়ানের চোখে মুখে কিছুটা বিস্ময়। সেভাবেই সালামের উত্তর নিলেন। সৌম্যর সাথে সাথে বলে, খালাম্মা, এই বাড়িতে কি সন্ধ্যা নামের কেউ আছে? সৌম্যর কথায় আসমানি নাওয়ানের চোখে আগের চেয়ে 1000 গুণ বিস্ময় ভর করে। কাপা কণ্ঠে বলে, তুমি সন্ধ্যার কে বাবা? সৌম্য আসমানি নাওয়ানের চোখের দিকে তাকালে অবাক হয়। ভদ্র মহিলার 2 চোখ ভর্তি পানি, যা একটু আগেও ছিল না। মনে হচ্ছে তাকে দেখে কাঁদছে। সৌম্য এসব রেখে মৃদুস্বরে বলে, জি, আমি সন্ধ্যার বড় ভাই। কথাটা শুনতেই আসমানি নাওয়ানের মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে। সৌম্যর লাস্ট কথাটা বেশ জোরেই ছিল। প্রত্যেকেই সৌম্যর কথাটি শুনতে পেয়ে দরজার দিকে তাকায়। সকলের চোখে মুখে বিস্ময়। সন্ধ্যা তার ভাইয়ের গলা একটু একটু পেয়ে ধীরে ধীরে অনেকটা এগিয়ে এসেছিল। লাস্ট কথাটা জোরে বলায় সাথে সন্ধ্যা সামনে তাকিয়ে সৌম্যকে দেখে বিস্ময় চোখে তাকায়। কোনো দিকে না তাকিয়ে এক দৌড় দেয়। আকাশের সাথে ধাক্কা খেয়ে মেয়েটি পড়তে গিয়েও নিজেকে বাঁচিয়ে নিয়ে দৌড় দিয়ে তার সৌম্য ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে। সৌম্য শরীর ঝাঁকি দিয়ে ওঠে। সন্ধ্যা 2 হাতে সৌম্যকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে।